and near is totally incompatible. 1971 সালের 26শে মার্চ সেই সময় মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। Major Ziaur Rahman of Shadhin Bangla Liberation Army says, it is reported that more Pakistani Punjabi troops and armaments have been brought to Chittagong and Dhaka by the sea route and by air. I therefore, on behalf of the people of Bangladesh, request all the peace-loving countries of the world to give immediate recognition to the Shadhin Bangladesh and extend physical assistance of all types to liberate the democratic-minded people of Bangladesh. এই ঘোষণা শুধু যুদ্ধের বার্তা নয়, এটি ছিল জাতির আত্মপরিচয়ের ঘোষণা। Under circumstances, I hereby declare myself as a provisional head of the Shadhin Bangla Liberation Government. I urge upon the people of Bangladesh to continue this freedom movement with increased vigor and intense sense of devotion. By the grace of God, victory is ours. স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে নির্বাসন, মৃত্যু আর প্রত্যাবর্তন, এই গল্প শুধু রাজনীতির নয়, এটি সময়ের সাক্ষ্য বটে। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। সিদ্ধান্ত দ্রুত নেয়ার ক্ষমতা তাঁকে নেতৃত্বের আসনের দিকে সবসময় ঠেলে দিয়েছে। তাই 1975-এর নভেম্বরের উন্মাতাল রাজপথে অভিষেক ঘটে তাঁর রাষ্ট্র ক্ষমতার। আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশের সামরিক আইন প্রত্যাহার করা হলো। তিনি সামরিক শাসন তুলে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। শ্রমের দাবি মেটাতে তিনি সৃষ্টি করেছিলেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের আচার ব্যবহার, চিন্তাধারা, এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতার চেতনা, সবকিছুই স্বতন্ত্র। 1979 সালে দেশে প্রথম সকল রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি 260টি আসন পেয়ে সরকার গঠন করে। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে। স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন বেগম খালেদা জিয়া। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বিএনপির হাল ধরার কাণ্ডারি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্রের লড়াই, সবকিছুতেই তাঁর ভূমিকা তাঁকে পরিচিত করে তোলে আপসীন নেত্রী হিসেবে। 1991-এ দীর্ঘ 9 বছর পর মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। অবসান ঘটে দীর্ঘ 16 বছরের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন, যারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের সৎ চর্চা করেছেন। বিএনপি সরকারের উদারনীতির নানা অর্থনৈতিক সংস্কারে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ ইমার্জিং টাইগারে পরিণত হয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে বিএনপি সরকারই প্রথম মুক্তবাজার অর্থনীতি চালু করেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক, কোস্টগার্ড প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগ নেন। We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th class. Budgetary allocation in the social sectors
has been considerably enhanced. Enrollment for 6 to 10 years old has reached 66% as against the 1995 goal of 68%. 1996 সালের ষষ্ঠ জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। এরপর 2001 সালে বিএনপি জোট 215টি আসন পেয়ে সরকার গঠন করে। নানা প্রতিবন্ধকতার ভেতরেও 4 দলীয় জোট সরকার শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা, মেয়েদের বিনামূল্যে পড়ালেখা সহ শতাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থায় নেওয়া হয় ব্যাপক পদক্ষেপ। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্থাপন, র্যাব প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের বিকাশ ঘটে। দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিএনপি। দেখেছি সকলে ঐক্যবদ্ধ হয়েছে, যার যার অবস্থান থেকে সকলকে আমি কাজ করে যেতে বলবো। বিএনপিতে কোনো বিভক্তি নেই, কোনো নেই, বিএনপি সকলে ঐক্যবদ্ধ আছে। আসে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সে সময় জিয়া পরিবার এবং বিএনপি হয় সরকারের মূল টার্গেট। এই যে নানা রকম বিভ্রান্তি পত্রিকায় ছড়ানো হয়, এগুলো সেগুলো পত্রিকার ভাষা। বিএনপিতে ঐক্যবদ্ধ আছে এবং সকলকে নিয়ে আমি সম্মিলিতভাবে সকলকে নিয়ে বিএনপিকে কাজ করব এবং আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণের যে সমর্থন আপনারা দেখেছেন, ইনশাল্লাহ আবারও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। রাজনীতির উত্তরাধিকার সহজ নয়। তারেক রহমান ছাত্র জীবন থেকেই যুক্ত হন বিএনপির রাজনীতিতে। সংগঠক হিসেবে পরিচিতি পান। ধীরে ধীরে দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। নেতৃবৃন্দ, দলে অনেক যোগ্য, অভিজ্ঞ ও সংগ্রামী নেতা রয়ে গেছেন। তারা এ দলকে আরও সংগঠিত করে সামনের দিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশা করি দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা মাতৃভূমির স্বার্থ এবং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। 2007 সালে গ্রেপ্তার করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। 2 সেপ্টেম্বর রাতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তারেক রহমান অমানসিক দমন-পীড়নের শিকার হন। অসহনীয় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। দেশে জরুরি অবস্থা জারির পর আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু আমি পালিয়ে যাইনি। সে কারণে আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। সেই বর্বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। সভ্যতা, মানবতা, আইন ও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল, কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা, দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন। শুরু হয় দীর্ঘ নির্বাসনের জীবন। আমার দেহ মনে এখনো বর্বর উৎপীড়নের চিন্ত্র ও যন্ত্রণা। তাই বাধ্য হয়ে সুস্থতার জন্য আমাকে আজ বিদেশে এক ধরনের নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে। কিন্তু যত দূরেই থাকি না কেন, আমার মন পড়ে রয়েছে দেশে, আপনাদেরই মধ্যে। 2008 সালের ৫৫ জাতীয় নির্বাচনে 33% বেশি ভোট পেলেও মাত্র 29টি আসন পায় বিএনপি। সংসদের প্রথম অধিবেশনে বেগম খালেদা জিয়া সহ বিএনপির সংসদ সদস্যরা যোগদান করেন, কিন্তু শুরু হয় মহাজোট সরকারের অগণতান্ত্রিক আচরণ। শুধু একটি কথা বলতে চাই, অনেক সময় নীরবতা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ।
ও উপেক্ষাই হচ্ছে নোংরামির উৎকৃষ্ট জবাব। জাতীয় সংসদে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে তাতে রাজনীতিবিদদেরকে নাগরিকরা কি চোখে দেখছেন? নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখছে এবং তরুণ সংসদ সদস্যরা কি ধরনের ভাষায় কথা বলতে উৎসাহী হচ্ছেন সেটা আমাদের তলিয়ে দেখা দরকার। এদিকে বিদেশ থেকেও দলকে সংগঠিত রাখেন তারেক রহমান। ভার্চুয়াল নেতৃত্বে বিএনপির নীতিগত সিদ্ধান্ত, আন্দোলনের দিক নির্দেশনা সবকিছুতেই তিনি কেন্দ্রীয় ভূমিকায় থাকেন। আমরা যদি অতীতের সঠিক ইতিহাসটা জানতে পারি তাহলে ভবিষ্যতে সঠিক এবং বেঠিক এটির বিচার আমরা করতে পারব। কারো উপরে দোষারোপ নয়, বরঞ্চ যুক্তির খাতিরে, তর্কের খাতিরে, কোনো ইমোশন দিয়ে নয়, যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে, বুঝতে হবে এবং শুধু জানলে এবং বুঝলে নিজেরা চলবে না, সমগ্র জাতিকে এটি জানাতে হবে। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়া চেয়ারপারসন পুনর্নির্বাচিত হন এবং তারেক রহমান হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। দলে অনেক যোগ্য, অভিজ্ঞ ও সংগ্রামী নেতা রয়ে গেছেন। তারা এ দলকে আরও সংগঠিত করে সামনের দিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশা করি দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা মাতৃভূমির স্বার্থ এবং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এর মধ্যে মহাজোট সরকার গোটা দেশবাসীর মতামত ও আবেদন নিবেদন উপেক্ষা করে 2011 সালের 30 জুন সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেয়। কারণ যে সরকারি দলের জন্য একরকম আইন, বিরোধী দল বা অন্যান্য জনগণের জন্য আরেক রকম আইন। সরকারি দলের লোকজন মানুষ হত্যা করেও, নারী নির্যাতন করেও, লুটপাট করেও, যে কোনো অপকর্ম করেও তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়। 2014 সাল বাংলাদেশের রাজনীতিতে এক গভীর বিভাজনের সূচনা হয়। একদিকে ক্ষমতার ধারাবাহিকতা, অন্যদিকে বিরোধী রাজনীতির অনুপস্থিত। কাজেই আমরা বলতে চাই যে আজকে দেশকে এরা কোথায় নিয়ে গেছে, কিভাবে হচ্ছে। আজকে স্বয়ং যদি আমি বলতে চাই, আজকে যদি সত্যিকারে আইনজীবী জজ সাহেবরা নিরপেক্ষ হয়ে, চিফ জাস্টিস নিরপেক্ষ হয়ে হাসিনার বিচার করে, আমি বলতে পারি যে এখানে বিদেশিরা নিয়ে আসুক, হাসিনার সাজা হবেই হবে হবে। 2015 সালে সরকার পতনের দাবিতে মাঠে নামে বিএনপি। কিন্তু সে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। সরকার বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এর মধ্যে 2015 সালের 24 জানুয়ারি মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর। তার মৃত্যুর খবরে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। সরকার বিরোধী কর্মসূচির সময় বাইতুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হয়েছিল আরাফাত রহমান কোকোর। 2018 সালে সবকিছু ছাপিয়ে ঐতিহাসিক মোড় নেয়। জিয়া অরফানেজ ট্রাস্টের সাজানো মামলায় দণ্ডপ্রাপ্ত হন বেগম খালেদা জিয়া। তিনি যান কারাগারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও বিএনপি পায় ভরাডুবি। দল অভিযোগ তোলে ভোট কারচুপির। এ সময় বিএনপির নেতৃত্বে সৃষ্টি হয় গভীর শূন্যতা। আজকের এই পুরনো মুখগুলিকে দেখে আমার সেই 90-এর কথাই মনে পড়ছে। আজকে খুব ভালো লাগছে, আজকে খুব ভালো লাগছে তোমাদের দেখে, এবং তোমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি সেটি দেখেও ভালো লাগছে। কিন্তু আমি বলতে চাই, এই উৎসাহ উদ্দীপনাটাকে কাজে লাগাতে হবে। সেই কাজটি হলো
আজকে যে হাসিনা গণতন্ত্রকে ঘিরে ফেলেছে, হাসিনা যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, এই গণতন্ত্রকে ফেরত আনতে হবে। যেটা 90-তে তোমরা করতে পেরেছিলে, সেই জিনিসটি করতে হবে। তাহলেই এই কনভেনশন সার্থক হবে বলে আমি মনে করি। 2021 সাল থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। লন্ডন থেকেই ভার্চুয়াল নেতৃত্ব দেন তারেক রহমান। দল পুনর্গঠন, জেলা উপজেলায় কমিটি, নতুন প্রজন্মকে যুক্ত করার চেষ্টা করা হয়। আমি বিশ্বাস করি যে এই স্লোগানটি হচ্ছে বর্তমান বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম, যুবক, তরুণ, কিশোর সকলের মনের স্লোগান, এবং এটি হতে হবে আগামী দিনে বাংলাদেশের স্লোগান। যেই আন্দোলনের ডাক আমার যুবদলের ভাইরা দিয়েছে, যে আন্দোলনের ডাক আমার বিএনপির সহকর্মীরা দিয়েছে, যে আন্দোলনের ডাক ছাত্রদল, মহিলা দল সহ সকল গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যে সকল রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের যে সকল মানুষ, সকলের এই স্লোগানটি হওয়া উচিত আগামী দিনের স্লোগান, যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে। 2022 ও 23 সালে দ্রব্যমূল্য, ভোটাধিকার ইস্যুতে বিএনপি আবার রাজপথে নামেন। গার্মেন্ট সেক্টর বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা বলেন, রাজনীতির অধিকার বলেন, বিদেশ থেকে যে বিদেশে গিয়ে কর্মসংস্থানের কথা বলেন, এই যে একটু আগে বললাম মুক্তিযুদ্ধের কথা বলে, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নেতৃবৃন্দ আপনাদেরই সরকার, আপনাদেরই দলীয় সরকার, বিএনপি সরকারের সময়ে করা মন্ত্রণালয়। কাজী নেতৃবৃন্দ, যদি বলতে হয় অনেক কথা বলা যাবে, অনেক কথা বলা যাবে শহীদ জিয়ার সময়, অনেক কথা বলা যাবে শহীদ জিয়া সম্পর্কে। 2024 সালে নির্বাচনও বর্জন করে বিএনপি। অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে প্রশ্ন ওঠে। আন্তর্জাতিক মহল আলোচনায় আসে বিএনপি। এর মধ্যে ঘোষণা করে 31 দফা কর্মসূচি। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। এরপর 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের সামনের সারিতে আসে বিএনপি। অন্তর্বর্তী সরকার গঠন থেকে নির্বাচনে গণতান্ত্রিক লড়াইয়ে রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দেয় বিএনপি। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফেরার তারিখ নিজে ঘোষণা দেন তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ 18 বছরের অপেক্ষা শেষে 25 ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে ফেরা সমর্থকদের কাছে স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদিও বেগম খালেদা জিয়া রাজনীতির সক্রিয় মঞ্চে না থাকলেও তিনি এখনো দলের প্রতীকী শক্তি। 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। 2008 সালের আগে তারেক রহমানের রাজনীতি ছিল প্রস্তুতি রাজনীতি। এ সময়েই শুরু হয় কাঠামোবদ্ধ রাজনৈতিক প্রশিক্ষণ, যার ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তীতে গড়ে ওঠে তার নেতৃত্বের গল্প। গত 5 বছর যাবৎ এই দেশে আছি। 5 বছর পরে আজকে আমার সুযোগ হয়েছে এই দেশে বাংলাদেশি কমিউনিটির যারা সুধীবৃন্দ আছেন তাদের সাথে সাক্ষাতের। 90-এর দশকে সরাসরি রাজনীতির সামনের সারিতে না থেকেও তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে যুক্ত ছিলেন পর্যবেক্ষক হিসেবে। আপনারা সকলেই জানেন ও বোঝেন যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম অস্বাভাবিক অবস্থার মধ্যে
পড়ে গিয়েছে। সেই পরিস্থিতির এখনো নিরসন হয়নি। দেশের অবস্থা স্বাভাবিক থাকলে আমি নিজেও হয়তো এই সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতাম আপনাদের একজন সহকর্মী হিসেবে। এ সময়ে আন্তর্জাতিক পরিসরেও রাজনীতি বোঝার সুযোগ পান তারেক রহমান। বিদেশি কূটনৈতিক এবং রাজনৈতিক ফোরামের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় তাকে পরিচিত করে তোলে বৈশ্বিক রাজনীতির সঙ্গে। আমি আশা করি দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা মাতৃভূমির স্বার্থ এবং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা। আপনার সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আশা করি আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ।